নমস্কার, রাত ৯টার আলোচনায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের যে আলোচনা সেটা হচ্ছে, যেহেতু সারা দেশে এমনকি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে সংক্রমণ বাড়ছে, তো স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন সাধারণ মানুষ। আগামী ৫ তারিখ থেকে বাংলাদেশে, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে লকডাউন ঘোষণা করা হয়েছে। এই সম্পর্কিত বিষয়ে আমাদের ঢাকার প্রতিনিধি ঋদ্ধিমানের সাথে আমরা কথা বলবো। পাশাপাশি আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আপনারাও ফোন করতে পারেন, ফোন করে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন এবং আলোচনায় শেয়ার করতে পারেন। এর আগে বলে দিচ্ছি যে বাংলাদেশে গত ২৪ ঘন্টায় ৫৮ জনের মৃত্যু হয়েছে, ৫,৬৮৩ জন আক্রান্ত হয়েছেন। আগামী কয়েকদিনের মধ্যেই শুরু হচ্ছে রমজান মাস। স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন যারা মুসলিম ধর্মাবলম্বী তারা, এবং এই অবস্থায় লকডাউন ছাড়া কোনো বিকল্প পথ নেই। তাই আগামী ৫ তারিখ থেকে বাংলাদেশ সরকার লকডাউনের ঘোষণা করেছেন। আমরা আসবো বিস্তারিত বিষয়ে। আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের ঢাকার প্রতিনিধি ঋদ্ধিমান বাবুর কাছে। ঋদ্ধিমান অপেক্ষা করছেন। ঋদ্ধিমান, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। বাংলাদেশে আগামী ৫ তারিখ থেকে লকডাউন ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। ১ সপ্তাহের লকডাউন, এবং গোটা বিষয়ে বাংলাদেশ সরকার বিস্তারিতভাবে জানিয়েছেন। তো ১ সপ্তাহের লকডাউনে কি সংক্রমণ কমবে বলে মনে করেন? আমরা এখানে সরকার যেই কথাটি বলেছে যে মানুষকে ঘরে রাখার জন্য এবং সংক্রমণকে রুখে দিতে ১ সপ্তাহের লকডাউন, এটা প্রাথমিক অবস্থায় করা হয়েছে এবং আগামী ১ সপ্তাহ পরে পরিস্থিতি বুঝে এবং অনুধাবন করে এবং সংক্রমণের যে পরিস্থিতিটা রয়েছে সেই পরিস্থিতিকে তারা পর্যবেক্ষণ করে পরবর্তীতে তারা আরো ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা এই বিষয়ে একটু জানিয়ে রাখতে চাই যে গত বছরের ৮ মাস দেশে কিন্তু প্রথম করোনা ভাইরাস আমাদের এখানে বাংলাদেশে ঘোষণা আসে। তারপরে ঠিক ১০ দিনের মাথায় ১৮ তারিখে একজনের মৃত্যু হয়। তা দিয়ে মৃত্যু গণনা শুরু। আজকে ৯,০০০-এর বেশি, ৯,৫০০-এর উপরে মৃত্যু চলে গেছে। এখানে বিষয় হলো যে তৎকালীন সময়ে কিন্তু ২৬শে মার্চ থেকে, গত বছরের ২৬শে মার্চ থেকে পর্যায়ক্রমে ৬৬ দিন লকডাউন ছিল বাংলাদেশ, অর্থাৎ সাধারণ ছুটি ছিল। এর মধ্যে কিন্তু বাংলাদেশের যে ইয়েটা ছিল, এই মানে সংক্রমণের যে ঊর্ধ্বগতি ছিল তা কিন্তু কমে এসেছিল। পরবর্তী সময়ে জুন মাসের পর কিন্তু ধীরে ধীরে অন্যান্য যেমন গণপরিবহন, শিল্প কারখানা এগুলোকে খুলে দিতে শুরু করা হয়। তারপরে ট্রেন চলাচল শুরু হলো সর্বশেষ। পরবর্তীতে দেখা গেল যে একটা পর্যায়ে যে অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন এবং গণপরিবহন চলবে। পরবর্তী সময়ে দেখা গেল যে কিছুদিন পর আবার পুরো জনে আসন পূর্ণ করে মানুষ যাতায়াত শুরু করার জন্য সরকার বলে দিল। যে বার্তা ছিল সেটা তুলে নেওয়া হলো। কিন্তু এখন এই মার্চ মাসের শুরু থেকে, এবছরের মার্চ মাসের শুরু থেকে হঠাৎ করে মানে আচমকা যে করোনার ছবলে আমরা কিন্তু দেখেছি যে গত ২ দিন আগে ৫৯ জন মারা গিয়েছিল এবং সেখানে ৬,০০০-এর উপরে, প্রায় ৬,৫০০-এর কাছাকাছি সংক্রমণ হয়ে গিয়েছিল। তো বিশেষজ্ঞরা বলছেন যে এখানে যে পরিমাণ মানে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে তা যত বেড়ে যাবে, সংক্রমণের অঙ্কটা কিন্তু ততটা উপরে উঠে যাবে। তার মানে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে বাংলাদেশে? পরীক্ষা হচ্ছে, প্রতিনিয়তই করোনা পরীক্ষা করা হচ্ছে। কারণ আপনি ধরুন যে ২৬-২৭ হাজারের মধ্যে এই নমুনা সংগ্রহ করা হচ্ছে এবং ২৪ ঘন্টায় তা পরীক্ষাতে সেটা ৬,০০০-৬,০০০-এর উপরে এরকম ভাবে সংক্রমিত হচ্ছে। আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে যে ভ্যাকসিনেশন প্রক্রিয়া আমাদের রাজ্যে, আমাদের দেশেও চলছে, এই ভ্যাকসিনেশন প্রক্রিয়ার সফলতা কতটা বাংলাদেশে? আমাদের এখানে যে আমরা দেখেছি যে ভ্যাকসিনেশন তো মানে ভ্যাকসিন তো নেওয়ার জন্য লাইন ধরে আছে এবং ভ্যাকসিন নিচ্ছেন এবং ভ্যাকসিন সারা বাংলাদেশেই চলছে ভ্যাকসিন কার্যক্রম। কিন্তু এখানে এরকমও মানে কিছু বিষয় এসছে যে ভ্যাকসিন নেওয়ার পরেও কিন্তু একাধিক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। তো এখানে বিশেষজ্ঞরা বলছেন যে বারবারই তারা বলছেন যে ভ্যাকসিন নেওয়ার পরে একদম আমরা মানে করোনা থেকে মুক্ত হয়ে যাব এমনটি ভাববার কোনো বিষয় নয়। আমাদের জীবন, আমাদের স্বাস্থ্য আমাদেরকে মেনে চলতে হবে
তবে মানুষের, আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন আগে আমরা সেটা করেছিলাম যে এই হঠাৎ করে মানে কক্সবাজার থেকে শুরু করে যতগুলো পর্যটনী স্পট আছে সেই পর্যটনী স্পটগুলোতে তিল ধারণের কোনো ঠাঁই ছিল না। কক্সবাজারে কিন্তু মানুষ রাস্তায়ও দাঁড়িয়ে রাত কাটিয়েছে, রাস্তায় বসে গাছতলায় বসে রাত কাটিয়েছে, এমন পরিস্থিতির সৃষ্টি হয়ে গিয়েছিল। প্রত্যেকটা বিনোদন কেন্দ্র এবং পর্যটনী স্পটে যে অস্বাভাবিক মানুষের যাতায়াত ছিল, এই বিষয়গুলোকে কিন্তু এখন সামনে নিয়ে আসা হয়েছে যে এরকম ভাবে লাগামহীন মানুষের চলাচলের মধ্যে এটা কখনোই ঠিক হয়নি। অতএব এই এখন যে সংক্রমণ যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতিকে সামাল দিতেই কিন্তু সরকার লকডাউনের পথ বেছে নিয়েছেন এবং আগামী সোমবার থেকে 7 দিনের জন্য লকডাউন করা হয়েছে। কিন্তু এখানে আমাদের একজন বিশেষজ্ঞ ডক্টর লেলিন চৌধুরী, উনি নিউজ ভ্যানগার্ডকে জানিয়েছেন যে 1 সপ্তাহের লকডাউন এটা কোনো ব্যাপার হতে পারে না, কারণ যেহেতু করোনা ভাইরাসটি হচ্ছে মিনিমাম 14 দিন পর, 14 দিন পর্যন্ত সে মানব দেহে থেকে লুকিয়ে থেকে সে মানে সংক্রমণ করতে পারে। তাই অন্তত পক্ষে 14 দিনের যদি লকডাউন করা হয় তাহলে সেই বিষয়টা বোঝা যাবে যে লকডাউনে যারা আছেন তারা কতটুকু, যারা ঘরে আছেন তারা কতটুকু সংক্রমিত হচ্ছে। আরেকটা বিষয় জানবো, যেটা হচ্ছে যে আগামী 1 বৈশাখ থেকে শুরু হচ্ছে রমজান মাস। এই রমজান মাস স্বাভাবিকভাবেই মুসলিম ধর্মাবলম্বীরা তারা রমজান মাসে তারা এই ধর্মীয় রীতিনীতি মেনে 1 মাস রোজা পালন করেন। এই রমজান মাসেও করোনা সংক্রমণ ছড়াতে পারে, প্রার্থনা বিষয়টা আছে। তো সেই বিষয়ে বাংলাদেশ সরকার কোনো স্টেপ নিয়েছে, কোনো ভূমিকা নিয়েছে বা কোনো ধরনের বিজ্ঞপ্তি এই রমজান মাসটাকে কিভাবে তারা প্রতিপালন করবেন সে বিষয়ে বাংলাদেশ সরকারের কোনো গাইডলাইন আছে? প্রাথমিক অবস্থায় আমরা যে জিনিসটি জানতে পেরেছি যে 2-1 দিনের মধ্যেই বাংলাদেশে যে ইসলামিক ফাউন্ডেশন নামে যে প্রতিষ্ঠানটি রয়েছে, যারা এই বিষয়গুলোকে ধর্ম মন্ত্রকের অধীনে ইসলামিক ফাউন্ডেশন এই বিষয়গুলো নিয়ে কাজ করে থাকে এবং তারা অচিরেই 2-1 দিনের মধ্যে তারা মানে কি সভায় বসবেন, সেই সভা থেকে তারা এই রমজানে কিভাবে মুসল্লিদের মসজিদে যাবেন বা নামাজ আদায় করবেন, তারাবির নামাজ আদায় করবেন, সেই বিষয়গুলোকে তারা নির্দেশনা দিবেন। আমরা হয়তো আগামী 2-1 দিনের মধ্যে সেই বিষয়গুলো আমরা জানতে পারবো। এখানে একটি বিষয় জানিয়ে রাখি যে মুসলমান ধর্মের যে লোক আছেন, মানুষ রয়েছেন, তারা তো রোজা পালন করবেন। এই রোজা পালন করার সময় একটি প্রশ্ন উঠে এসেছিল যে রোজা পালন অবস্থায় এই ভ্যাকসিন নেওয়া যাবে কিনা। আমরা সেইখানে কথা বলেছিলাম বাংলাদেশকে ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের যে প্রেসিডেন্ট এবং বাংলাদেশ করোনার যে জাতীয় কমিটি আছে, জাতীয় কমিটির অন্যতম সদস্য প্রফেসর ডক্টর এ কে আজাদ খান, তিনি নিউজ ভ্যানগার্ডকে বলেছিলেন যে আমরা যে ডায়াবেটিকের ব্যাপারে আমরা বিভিন্ন ধরনের আলেম ওলামা, ইসলামী বিশেষজ্ঞগণ, এমনকি ভারতের যে দেওবন্দ মাদ্রাসা রয়েছে ওখানকার ফতুয়া ডিভিশনের থেকে শুরু করে, সৌদি আরবের ফতুয়া ডিভিশন থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে তারা রমজানের এই পরীক্ষার জন্য রক্ত দিতে পারবেন এবং ইনসুলিন নিতে পারবে। তবে আমাদের প্রশ্ন ছিল যে এই রমজানে তো আপনারা সেটা নির্ধারণ করেছেন অনেক আগেই, কিন্তু এবারে যে ভ্যাকসিন নেওয়ার বেলায় অনেকে হয়তো প্রশ্ন উঠতে পারে যে আমি ভ্যাকসিন নিলে কি আমার রোজা ভেঙে যাবে কিনা বা রোজার কোনো নষ্ট হবে কিনা। বললো যে জীবন রক্ষার জন্য ভ্যাকসিন, জীবন রক্ষার জন্য ডায়াবেটিক রোগী পরীক্ষার জন্য রক্ত দিবেন, ইনসুলিন নিবেন। অতএব জীবন রক্ষার জন্য মুসলমান ধর্মের যারা আছেন, যারা রমজান পালন করবেন, তারা এই বিষয়টিকে গ্রহণ করতে পারবে। আরেকটা বিষয় যে আমাদের দেশে বিশেষ করে আফ্রিকান স্ট্রেইন যেটা করোনার, এবং সেটা খুবই মারাত্মক, চিকিৎসকরা বলছেন, বিশেষজ্ঞরা বলছেন। মহারাষ্ট্রে আফ্রিকান স্ট্রেইন, ইতালিয়ান স্ট্রেইন এগুলো ধরা পড়েছে কিছু কিছু জায়গায়, এবং তাতে আমাদের দেশের বহির্দেশ থেকে যারা আসছেন তাতে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। তো বাংলাদেশে যারা বহির্বিশ্ব থেকে আসছেন বা এই ধরনের কোনো স্ট্রেইন ধরা পড়েছে, আপনার কাছে কোনো খবর আছে? আর যারা বাইরে থেকে আসছেন, বিদেশ থেকে আসছেন, তাদের কি করোনা পরীক্ষা করা হচ্ছে বিমানবন্দরগুলোতে? এই ধরনের কোনো খবরাখবর আছে আপনার কাছে, রিদিবা?
আমাদের এইখানে বাংলাদেশে কথা হয়েছে যে আপনারা জানেন বাংলাদেশে প্রায় 30টা দেশ থেকে মানে বাংলাদেশিদের বাংলাদেশে আসা প্রবেশ নিষিদ্ধ করেছে এবং এখানে একদম খুব কঠোর ভাবে বাংলাদেশ সেনাবাহিনীর যে মেডিকেল কোর আছে এই কোরের সদস্যরাও সেখানে দায়িত্ব পালন করেছেন। যারা আসছেন তারা করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসার পরেও তাদেরকে 14 দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে এবং কোয়ারেন্টিন থেকে যারা 2-1 জন এরকম পালিয়ে গিয়েছেন এরকম একজনকে মোবাইল কোর্ট তাদেরকে খুঁজে বের করে তাদেরকে জেল জরিমানা করা হয়েছে। এই ধরনের প্রমাণ রয়েছে। অন্যদিকে হলো যে আপনি যে কথাটা বলেছেন আফ্রিকান ট্রেন্ড এবং নিয়ার ট্রেন্ড, যেটা বাংলাদেশে যে বিষয়টিকে সর্বাগ্রে ধরা পড়েছে যে যুক্তরাজ্যে এখন যে করোনা ট্রেন্ডটা চলছে এটি হচ্ছে অত্যন্ত মারাত্মক। আজকে একটি টেলিভিশন টক শোতে সকালবেলায় স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক যে ডক্টর আছেন মিস্টার প্রফেসর আব্দুল্লাহ, উনিও বললেন যে এই ট্রেনটি অত্যন্ত আশঙ্কা মানে খুব উদ্বেগজনক ভাব যে আমরা আগে শুধু বয়স্ক মানুষদের মধ্যে ছড়াতো কিন্তু এখন এটা বিভিন্ন বয়সীদের মধ্যেও ছড়িয়ে যাচ্ছে। এটি হলো যে খুব দ্রুত ইফেক্ট করে এবং এটি হলো যুক্তরাজ্যের যে বিষয়টা আছে এবং যুক্তরাজ্যের যে ট্রেনটা চলছে সেই বিষয়টাই এইখানে চলে আসছে। আপনারা জানেন যে যুক্তরাজ্য থেকে কিন্তু বাংলাদেশে বিপুল সংখ্যক যাত্রী, যেমন গত 2 দিন আগেও প্রায় বৃহস্পতিবারে শতাধিক যাত্রী এসেছেন এবং তারা কিন্তু কোয়ারেন্টিনে যেতে খুব অনীহা প্রকাশ করেছিলেন এবং কিছুতেই সরকারের লোকজন আধিকারিকরা বিমানবন্দরে ওরা বলছে এইটাকে কিছুতেই স্যাক্রিফাইস করা যাবে না, ওটা নেশনের জন্য জাতির জন্য যেখানে একটি ভয়ঙ্কর বিষয় সেই বিষয়কে আমরা স্যাক্রিফাইস করতে পারি না। তাদেরকে কিন্তু বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে এবং বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে 25টি হোটেল, ভালো মানের হোটেল সেটা ঠিক করে দেওয়া হয়েছে। তবে তাদের নিজ খরচে এখানে কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং পরীক্ষার পর নেগেটিভ আসার পরে সার্টিফিকেট নিয়েই তারা ওইখান ত্যাগ করতে পারবে। এরকম ভাবে একটি কড়াকড়ির মধ্যে চলে আসছে হাসিনা সরকার। আপনাকে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখা ভালো যে এই যে লকডাউনে পণ্য পরিবহনের তো একটি বিষয় আছে, বিশাল বড় বিষয়। অবশ্যই সামনে রমজান রয়েছে, সামনে রমজান রয়েছে এবং রমজানে আসা যাওয়ার বিষয়টা রয়েছে এবং পণ্য পরিবহনের বিষয়টা মানে সবচেয়ে বড় আকারের যেটা দেখা দিয়েছে এই পণ্য পরিবহন। পার্শ্ববর্তী যেমন আমাদের পার্শ্ববর্তী রাজ্য যে এই ত্রিপুরা আছে, তারপরে আসামের যে কয়েকটি মানে আছে জেলা আছে, এগুলোতে কিন্তু আপনার মাছের ট্রাক যাচ্ছে, মাছেরই যাচ্ছে, এগুলো কিন্তু সরবরাহ করা হয়ে থাকে। কিন্তু আমরা আজকে কয়েকজনের সঙ্গে কথা বলে এই বিষয়টি নির্ধারণ করেছি, মানে নিশ্চিত হয়েছি যে না, গতবারের মতো এরকম ভাবে এই ইয়াতে করোনার যে সবকিছু যানবাহন বন্ধ থাকা অবস্থায় পণ্যবাহী এই ট্রাক যাবে এই বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। অন্য আরেকটি বিষয় হলো যে ভারত থেকে বিপুল পরিমাণ পণ্য কিন্তু বাংলাদেশে আসে, এটা আপনারা জানেন। সেটা বিপুল পরিমাণ পণ্যটা আসে সেই পেট্রাপোল এবং বেনাপোল দিয়ে এবং দর্শনা দিয়ে আসে। এবং গত বছর আপনাদেরকে জানিয়ে রাখি যে গত বছর জুন মাসে শুধু যখন আমাদের এখানে পণ্য পরিবাহিত ট্রাকগুলো সব বন্ধ হয়ে গেল, এবার ওপারে যখন শত শত ট্রাক দাঁড়িয়ে রইল পণ্য নিয়ে, তখন কিন্তু নিরুপায় হয়ে 2 দেশের সরকার একসঙ্গে বসে তারপর কিন্তু একটা সিদ্ধান্ত নিয়ে যে ট্রেনে কিন্তু পণ্য পরিবহনের একটা শুরু করা হলো, ভারত সরকার সেটা করলো। তাতে কিন্তু দেখা গেল যে 1 মাসের মধ্যে 103টি ট্রেনে কিন্তু পণ্য পরিবাহিত হয়েছে। এই যে মানুষের মধ্যে পরবর্তীতে ব্যবসায়ীদের মধ্যে সেইখানে এমন একটি উৎসাহ দেখা দিল যে তারা এই যে পেঁয়াজ, আদা, মরিচ, ভুট্টা, হলুদ, ধানের বীজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের নিত্য পণ্য কিন্তু ট্রেন যুগে আসছে। পরবর্তী সময়ে 2 দেশের সরকার দেখলো ট্রেন যুগের সময় কম, সাশ্রয়ী পণ্য পরিবহনে খুব সুবিধা হচ্ছে, ব্যবসায়ীদের আগ্রহ বেড়েছে এবং পরবর্তীতে কিন্তু ভারত বাংলাদেশের মধ্যে আপনার পার্সেল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। পার্সেল ট্রেন কিন্তু এখন চলাচল করছে। তবে আমরা যতটুকু করেছি, খোঁজ খবর নিয়েছি যে 5 তারিখ থেকে আমাদের যাত্রী ট্রেন চলাচল বন্ধ থাকবে, তবে পণ্যবাহী জরুরি পণ্য পরিবহন আমাদের চলবে, ট্রেনের পণ্য পরিবহন আমাদের চলবে। তার মানে আমরা বিশেষ করে রাজ্যের মানুষ বাংলাদেশের মাছ
বা বিভিন্ন পণ্যের উপর আমরা নির্ভর করি, কারণ কেননা বাংলাদেশের মাছ এই রাজ্যের মানুষ খুব ভালোভাবেই গ্রহণ করে। তাহলে আমরা এই পণ্য আমদানির ক্ষেত্রে কোনো বাধা আসছে না অন্তত ত্রিপুরায়, সেটাই তো বলতে চাইছেন? হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ কথা হলো আমি আজকে বিকেল বেলাও কথা বলেছি যে কারণ এই বিষয়টি নিয়ে আমরা রিপোর্টিং করার জন্য এবং আমাদের নিউজ ভ্যানগার্ডের অবন্তি পাঠককে এই বিষয়টি শ্রোতাদের জানানোর জন্য আমি এমনও তৈরি হয়ে গিয়েছিলাম যে আমাদের এখানে যেসব পণ্য যাচ্ছে সেই পণ্যগুলোর জন্য কোনো বাধা হয়ে দাঁড়াবে কিনা। এখানে একাধিক ব্যবসায়ী বলছেন যে আমরা গত করোনা মৌসুম শুরুর পরবর্তী সময়ে যে লকডাউন চলছিল অর্থাৎ সাধারণ ছুটি চলছিল, সেই সময় কিন্তু আমরা এই পণ্য পরিবহনটা সহজভাবেই করতে পেরেছি। মানে রাতারাতি আপনারা জানেন যে আমাদের এখানে খুবই একটি দূরত্ব খুব বেশি নয়, সন্ধ্যা 7টা নাগাদ যদি ঢাকা থেকে একটি ট্রাক ছেড়ে দেওয়া হয় তাহলে ভোর রাতে গিয়ে আখাউড়া পৌঁছে যাবে। অতএব এই বিষয়টিতে তেমন কোনো সমস্যা হবে না বলে আমাদেরকে ব্যবসায়ীরা জানিয়েছেন। তার মানে আমদানি রপ্তানি ব্যবসা বন্ধ হচ্ছে না। তো ঋদ্ধমান বাবু, আমরা একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। তো যেটা বলবো যে আপাতত 7 দিনের লকডাউন, তো আগামী দিনে তো বাংলাদেশের লকডাউনের যে সময় সেটা তো বাড়বে বলেই মনে হয়, কি বলেন? হ্যাঁ, আমরা যেরকম দেখছি বা যেরকম যে অবস্থার দিকে যাচ্ছে বা চলে গিয়েছে, এই অবস্থা থেকে ফিরে আসতে হলে এবং করোনার ঊর্ধ্বগতি যদি রোধ করা যায়, রুখতে হয়, তাহলে লকডাউন বাড়াতে হবে, এর কোনো বিকল্প নাই। সেই ক্ষেত্রে সরকার যা করার তাই করবে, কারণ সরকার বলছে যে প্রথম মানুষকে বাঁচাতে হবে, তারপরে অন্য সবকিছু দেখতে হবে। আরেকটি ব্যাপারে আমরা সব শেষের দিকে বলে রাখি, এখানে কিন্তু আমাদের শিল্প কারখানা কিন্তু বন্ধ হচ্ছে না। এই যে গার্মেন্টস কারখানাগুলোতে এত বড় মানে আপনার শ্রম ঘন এলাকা, আপনারা জানেন যে বাংলাদেশের প্রায় 40 লক্ষের মতো হইল গার্মেন্টস গুলোতে নারী কর্মজীবী নারী রয়েছেন। এখন এখানে আজকে যেটা জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাহেব বললেন যে আমরা কোনো ইন্ডাস্ট্রি বন্ধ করব না, কারণ হলো কেন যে এই ইন্ডাস্ট্রিগুলো বন্ধ করা হলে এই শ্রমঘন এলাকার মানুষগুলো যার এলাকায় চলে যাবে এবং সেই এলাকায় গেলে আমাদের বাংলাদেশে 29টি জেলাকে করোনা সংক্রমক মানে করা হয়েছে, বললো যে এইগুলো আরো বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে যাবে। বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেলে যদি এখানে কারো করোনা থেকেও থাকে তাহলে এইগুলো ওখানে গিয়ে সংক্রমিত হয়ে যাবে। এর আগের বার যেরকম হয়েছিল, গার্মেন্টস বন্ধ করে দেওয়ার পরে যেরকম ছড়িয়ে গিয়েছিল, খুব দ্রুত ছড়িয়ে গিয়েছিল। তবে সরকারের একটি খুব শুভবুদ্ধি আমরা ভাবছি যে এই বিষয় থেকে এবারে ফিরে এসেছে। এইখানেই তাদেরকে শিফটিং ওয়েতে, যে প্রতিটা কারখানায় শিফটিং ওয়েতে স্বাস্থ্যবিধি মেনে তারপরে এখানে কাজ করার ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ গত বছর থেকে অনেক কিছুই এই যে সরকার শিখতে পেরেছে বা এই সরকার অভিজ্ঞতা অর্জন করেছে, সেই বিষয়গুলোকে এখন কাজে লাগায়। সেটা পণ্য পরিবহনে হোক, পণ্য পরিবহনে হোক, করোনা রোখার জন্য বা ইয়ের ব্যাপারে হোক, কারখানার ব্যাপারে হোক, সবকিছু বিষয় আর কি এই বিষয়টিকে আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ ঋদ্ধিমান এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন বাংলাদেশের আমাদের ঢাকার প্রতিনিধি ঋদ্ধিমান, গোটা বিষয়টি তুলে ধরলেন তিনি। আমরা পাশাপাশি, কারণ কেননা বাংলাদেশে আগামী সোমবার থেকে লকডাউন শুরু হচ্ছে, 7 দিনের লকডাউন। আর এই 7 দিনের লকডাউনকে ডাক্তার লেনিন চৌধুরী যেটা বললেন যে 14 দিন, অন্তত 14 দিন লকডাউন দেওয়া প্রয়োজন। কারণ কেননা এই করোনার জীবাণু ভাইরাস সেটা 14 দিন লুকায়িত অবস্থায় থাকে, ফলে 14 দিন লকডাউন খুবই প্রয়োজন। ডাক্তার লেনিন চৌধুরী কি বলেছেন শোনাবো এবার। বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার লেনিন চৌধুরী, শুনুন আপনারা। প্রথম ঢেউয়ের আঘাতকে যদি আমরা বন্যার প্রবল তোড়ের সাথে তুলনা করি, তাহলে দ্বিতীয় ঢেউটি হচ্ছে সুনামির তীব্রতা নিয়ে আছড়ে পড়েছে। শত শত মানুষ অসুস্থ হচ্ছে, হাসপাতালগুলো তার ধারণ ক্ষমতা সীমা অতিক্রম করেছে, আইসিইউতে বেড নাই। মানুষ হাসপাতালে একটি শয্যার জন্য এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ঘুরে বেড়াচ্ছে। স্বাস্থ্যবিধি মানার উদাসীনতা, অসতর্কতা এবং শৈথিল্য সমস্ত পক্ষ থেকেই এই বিষয়টি ঘটেছে বলেই করোনার এই সংক্রমণটি ঘটেছে। এমন অবস্থায় মানুষজনকে অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে এবং ভিড় এড়িয়ে চলতেই হবে। জনসমাবেশ, জমায়েত অথবা ভিড় হয় এমন কোনো কিছুই করা যাবে না।
কিন্তু ক্রমবর্ধমান সংক্রমণ রুখতে সরকারের পক্ষ থেকে 7 দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। যদি আমরা মনে করি 7 দিন নয়, লকডাউন দিতে হলে এটি 2 সপ্তাহের জন্য দেওয়া উচিত, আর না দিলে তো অন্য পদক্ষেপ নেওয়া উচিত। কিন্তু এই লকডাউনটা আরোপ করা, একে যথাযথভাবে পালন করা এবং তার থেকে ফলাফল বের করে নিয়ে আসাটাই হচ্ছে প্রধান চ্যালেঞ্জ। কারণ এখানে একটি বড় অংশ মানুষ বাংলাদেশে রয়েছে যারা দিন আনে দিন খায়। তাদের জন্য যদি কোনো বিকল্প ব্যবস্থা করা না যায় তাহলে কিন্তু তাদের দিয়ে লকডাউন মানিয়ে নেওয়াটা কঠিন হবে। এ কারণেই এই বিষয়টা মাথায় রেখেই লকডাউন কর্মসূচিকে সফল। হ্যাঁ, বাংলাদেশে 7 দিনের লকডাউন, এবং যেটা বাংলাদেশে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন যে 7 দিনের লকডাউন নয়, অন্তত এই করোনার সেকেন্ড ফেজ, সেটা সুনামির মতো বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার লেনিন চৌধুরী যেটা বললেন, এবং এটাকে ঠেকাতে গেলে অন্তত 14 দিনের লকডাউন প্রয়োজন। আমরা এই প্রসঙ্গটা উত্থাপন করছি কেননা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো প্রতিবেশী হিসেবে। বাংলাদেশে যদি সেকেন্ড ফেজ এই সুনামির মতো গোটা বাংলাদেশকে গ্রাস করে তাহলে আমরা কোনোভাবেই ভালো থাকতে পারি না। এবং এখনো মানুষের মধ্যে কিন্তু আত্মসন্তুষ্টি রয়েছে, এখনো মানুষের মধ্যে একটা অবহেলা রয়েছে। যারা ভ্যাকসিন নিচ্ছেন, আমাদের রাজ্যে রেকর্ড সংখ্যক মানুষ কিন্তু ভ্যাকসিন নিচ্ছেন, এবং প্রতিদিনই আইজিএম হাসপাতাল সহ বিভিন্ন ভ্যাকসিনেশন সেন্টারগুলোতে ভিড় আছে। কিন্তু তারপরেও করোনার এই যে সংক্রমণ ঠেকাতে গেলে এই যে বিধিগুলো আছে সেই বিধিগুলোকে মেনে চলা শ্রেয়। আজকে আমাদের রাজ্যে 2 জন 499টি স্যাম্পল পরীক্ষা করা হয়, নমুনা পরীক্ষা করা হয়, তাতে 2 জনের পজিটিভ পাওয়া গেছে। কিন্তু গত পরশুদিন একসঙ্গে 14 জন, এর আগে 10 জন, 24 থেকে 30 জন মানুষ আমাদের রাজ্যে আক্রান্ত হয়েছেন। একজন রেল কর্মী আক্রান্ত হয়েছেন, এবং তার জন্য রাজ্য সরকার স্বাবলম্বন ক্যাম্পের বাজারে যে স্বাবলম্বন সেন্টারটি আছে, এবং সেটাকে এই সেন্টারে যারা করোনা আক্রান্ত রোগী থাকতে পারেন তাদের চিকিৎসা পরিষেবা দেওয়া যেতে পারে, তার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আবার এই সেন্টারগুলোকে কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে মাস্ক ব্যবহার করা, মাস্ক পরার জন্য বলেছেন, এবং আগরতলা শহরে অভিযানও শুরু হয়েছে, সারা রাজ্যেই অভিযান শুরু হয়েছে। এই প্রসঙ্গে আসবো, এবং আমাদের রাজ্যের একজন বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার কনক চৌধুরী, ওনার সাথে ফোনে কথা বলবো এই বিষয়টা নিয়ে। তবে সময় হয়ে গেছে ছোট্ট বিরতিতে যাচ্ছি। বিরতির পর ফিরে এসে এই বিষয়গুলো তুলে ধরবো আপনাদের সামনে। কেননা উদ্বেগজনকভাবে সংক্রমণ বাড়ছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে, বাংলাদেশেও সংক্রমণ বাড়ছে, এবং সেই দেশের গণপ্রজাতন্ত্রী সরকার 7 দিনের লকডাউন ঘোষণা করেছে। সেই জন্যেই আমাদের আজকের এই বিষয়। আমরা ছোট্ট বিরতিতে যাচ্ছি। আপনারা যারা অনুষ্ঠান দেখছেন আপনারাও ফোন করতে পারেন, আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, এবং আমাদের সঙ্গে আলোচনায় শেয়ার করতে পারেন। যাচ্ছি ছোট্ট বিরতিতে, ফিরে আসবো শীঘ্রই, এবং এই করোনা সংক্রমিত বিষয়ে আলোচনা জারি থাকবে। আজকে আলোচনার বিষয় হচ্ছে সংক্রমণ বাড়ছে, বাংলাদেশে লকডাউন। এবারে সারা দেশের প্রসঙ্গে আসলে দেখা যাবে আমাদের দেশে 7,30,54,000 ডোজ করোনা ভ্যাকসিনেশনের ডোজ নিয়েছেন 7 কোটির উপর মানুষ। কিন্তু প্রতিদিনই কিন্তু লাফিয়ে বাড়ছে সংক্রমণ, এবং আফ্রিকান, ইতালিয়ান এবং আমেরিকার যে করোনার সংক্রমণ যেটা ফেজ, এবং সেটা কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে, এবং সেটা বিজ্ঞানীরা বলছেন, চিকিৎসকরা বলছেন সেটা খুবই মারাত্মক। এবং আমাদের রাজ্যে একদিকে সারা দেশে 5টি রাজ্যে বিধানসভা নির্বাচন, জনসমাবেশ হচ্ছে, এবং এই জনসমাবেশগুলোতে প্রচুর সংখ্যক মানুষের ভিড় হচ্ছে, এবং আমাদের রাজ্যে এডিসি নির্বাচন হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারা প্রচার করছেন। আগামীকাল বিকাল 4টায় শেষ হবে প্রচার, কিন্তু তার আগে এতদিন ধরে তারা কিন্তু সামাজিক দূরত্ব লঙ্ঘন করেছেন, মাস্ক ব্যবহার করছেন না, কিন্তু এই জনসভাগুলোতে উপস্থিত হচ্ছেন। সেটা খুবই মারাত্মক, এবং আমাদের রাজ্যে সার্কুলার মুখ্য সচিব যে মাস্ক ব্যবহার করতে হবে। আসবো সেই বিষয়টা নিয়ে। একজন বন্ধু আছেন। নমস্কার ভেন্ডার বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি পিন্টু আজিত মহানত করছি। হ্যাঁ বলুন। অনুষ্ঠান করছেন। আসলে রাজনীতি জিনিসটা খুব নোংরা। ব্যাপারটা হলো গ্রামে গঞ্জে জনসভা করতেছে, যে করোনা অসম্ভব বাঁচতেছে, পাড়াতে বাঁচতেছে তীব্র রাজ্যে সারা ভারতবর্ষে। এখন আমাদের বড় সংখ্যক যারা চিন্তা করা জানা গেছে গা, এখন যেহেতু মাস্ক টাস্ক নিয়ম কারণ মানছে না সরকারি, এখন জনসভা করছে, মিটিং করছে, যেটা আছে মানে খুব দুঃখ ব্যাপার। এটা তো আমাদের খুব লক্ষণ খারাপ হয়ে গেছে। আমাদের খুব চিন্তা, কিন্তু কষ্ট হয়ে বোঝা এখন আহত শহরে
এই কিছু আমার ধরে পুলিশ প্রশাসন থেকে ধরে 200 টাকা 280 টাকা ফাইন করছে, এগুলো আসলে কি দাঁড়ি বেঁচে বাড়াই গেছে? এইসব কি আসলে এগুলো পুলিশ প্রশাসনকে অনুরোধ করবো, দেখুন আপনারা গ্রামে কোন এলাকায় দেখুন কিভাবে বিধানসভা করছে, ওইখানে যান, মিডিয়ার নেতা শাসন করুন আপনারা। কিন্তু আগরতলা শহরে হয়তো ভুল হয়েছে, আজকে 1 বছর প্রায় 6-7 যাবৎ মাছ টাছ থাকে না, করোনা চলে গেছে, আমরা মনে করছি। এখন বর্তমান এই বছর ভুলে হয়তো জানাকে জানে না, তাদের জন্য 200 টাকা ফাইন, এখন দ্বিতীয় ধরা পড়লে 400 টাকা ফাইন। আমি সবাই অনুরোধ করবো যে এগুলো দেখার জন্য, আর যত সাবধান থাকা যায় আমরা ত্রিপুরা মানুষ বাঁচবো, আমার কোনো রাত্রে বিদায় করতে পারবো। নমস্কার, ফ্যানজাক, নমস্কার, ভালো থাকবেন। বুঝতে পেরেছি অবশ্যই। এবং দেখা গেছে আগরতলা সহ রাজধানীর বিভিন্ন জায়গায় মাস্ক ব্যবহার না করলে জরিমানা করা হচ্ছে। কিন্তু যেহেতু নির্বাচনী মরশুম, নির্বাচন চলছে বা নির্বাচনের প্রচার চলছে, আমাদের রাজ্যে এডিসি নির্বাচনের প্রচার হচ্ছে এবং বিভিন্ন জায়গায় রাজনৈতিক দলের নেতারা তারা প্রচারে অংশ নিচ্ছেন, কিন্তু তারা সামাজিক দূরত্বটাকে মেনটেন করছেন না, মাস্ক তো নেই। কিন্তু এক্ষেত্রে তাদের বিরুদ্ধে বা তারা কতটা সচেতন সেমনটাই কিন্তু প্রশ্ন উঠেছে। এক বন্ধু ফোন করে সেটাই বললেন। আমরা কথা বলবো রাজ্যের একজন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার কনক চৌধুরী, ওনার কাছ থেকে বিষয়টা নিয়ে আরো বিস্তারিত জানবো। তবে সেই ফাঁকে একটা তথ্য আপনাদের দিয়ে রাখছি কথা বলতে বলতে। সেই তথ্যটা হচ্ছে আমাদের দেশে বর্তমান সময়ে অ্যাক্টিভ কেস যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসিত আছেন করোনায় সংক্রমিত হয়ে, সেই সংখ্যাটা হচ্ছে 6,58,000। 24 ঘন্টায় গোটা দেশে 89,000-এর বেশি মানুষ সংক্রমিত হয়েছেন এবং 24 ঘন্টায় গোটা দেশে 714 জনের মৃত্যু হয়েছে, এমনটাই কিন্তু তথ্য। পাশাপাশি 1,15,00,000 মানুষ এখন পর্যন্ত সারা দেশে সুস্থ হয়েছেন। টোটাল গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 44,200, 44,000 উপরে মানুষ। তো স্বাভাবিকভাবে আমাদের রাজ্যে আজকে যদিও সংক্রমণের সংখ্যাটা কম, 2 জন সংক্রমিত হয়েছেন, 499 জনের নমুনা পরীক্ষা করা হয়, কিন্তু গত দুদিনে সংক্রমিতের সংখ্যাটা কিন্তু বেশি ছিল। একদিনে 14 জন, অন্য আরেকদিন 10 জন সংক্রমিত হয়েছেন, গত দুদিনেই 24 জনের উপর সংক্রমিত হয়েছেন। তো স্বাভাবিকভাবেই সেটা উদ্বেগের বিষয়। এক বন্ধু যেটা বললেন, এই প্রচার অভিযানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা অংশ নিচ্ছেন, সেখানে সামাজিক দূরত্বটাকে মেনটেন করা হচ্ছে না, অবশ্যই ঠিক কথা। আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার কনক চৌধুরী। কনকবাবু, আপনাকে নিউজ ভ্যানগার্ডে স্বাগত জানাই। নমস্কার, আপনাকেও শুভেচ্ছা রইল। হ্যাঁ, এই মাত্র আমরা বাংলাদেশের আমাদের প্রতিনিধির সাথে কথা বললাম, সেখানে আগামী সোমবার থেকে লকডাউন, 5 দিনের 7 দিনের লকডাউন। আমাদের রাজ্যে গোটা দেশে সংক্রমণটা বাড়ছে, অনেকে বলছেন 7 ফেজ সুনামির মতো, খুবই মারাত্মক। এবং কতটা মারাত্মক, কি করতে হবে সেটা যদি একটু বিস্তৃত বলেন কনকবাবু। প্রথমেই যেটা আমি বলবো যে আমরা 1 বছর পার হয়ে এসেছি। শুরুতে আমাদের লকডাউনও দিতে হয়েছিল, তো এর পরবর্তীতে আমরা ধাপে ধাপে লকডাউন দিয়েছি। কিন্তু লকডাউন কখনোই আমার মনে হয় না করোনার একটা প্রতিরোধের উপায়। এটা অন্যতম একটা পদ্ধতি যেটা দিয়ে আমরা এই জীবাণুর বা এই ভাইরাসের ট্রান্সমিশনকে বন্ধ রাখতে বা বাধাপ্রাপ্ত করতে এর প্রয়োজনীয়তা আছে। কিন্তু আপনি যদি স্যানিটাইজেশন, মুখোশ বা মাস্ক ব্যবহার করা, ঘন ঘন হাত পরিষ্কার রাখা, একজনের সঙ্গে অপ্রয়োজনে হাত না মেলানো, এইসব জিনিসগুলো যদি মেনে না চলি এবং পরিবহনের সময় নিজেদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরের সময়, কার্যক্ষেত্রে, কর্মক্ষেত্রে যদি আমরা নিজেদেরকে সচেতন না রাখি, তাহলে মনে হয় না শুধু লকডাউন দিয়ে করোনার ক্ষেত্রে কোনো লাভ হবে। লকডাউন একটা জরুরি ব্যবস্থা, এটা একটা বিজ্ঞানসম্মত এর ভিত্তি আছে, কিন্তু এটাই সবকিছু নয়। আর ত্রিপুরা, বাংলাদেশে লকডাউন দিচ্ছে ঠিক আছে, কিন্তু ত্রিপুরায় এখনো ওই ঢেউ ওইভাবে আসেনি। কিন্তু সচেতনতা খুবই জরুরি এবং সাবধান হয়ে আমাদেরকে থাকতে হবে। আরেকটা বিষয়, এই যে ভ্যাকসিনেশন চলছে, যারা টিকা নিচ্ছেন তারাও কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় করোনায় আক্রান্ত হচ্ছে। তো সেটা কেন, বা ভ্যাকসিনেশন দিলে কি বা টিকা গ্রহণ করলে কি করোনায় আক্রান্ত হবেন না, বা এরকম কোনো গ্যারান্টি আছে? বা করোনায় যে আক্রান্ত হচ্ছেন সেই বিষয়টা যদি একটু বলেন। এটা আপনি খুব ভালো একটা প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে করোনার ভ্যাকসিনেশনের প্রধান বা মূল বিষয় হচ্ছে গিয়ে ভ্যাকসিনেশনের মাধ্যমে আমরা এর পরবর্তী কমপ্লিকেশন বা জটিল বিষয়গুলোকে, করোনা যদি কারো উপরে আঘাত করে সেই ক্ষেত্রে অনেক বেশি
কার্যকারিতা দেখা যাবে সেই ব্যক্তির শরীরে। তো যদি এমন হয় যে ভ্যাকসিন আপনি নিয়েছেন, দেখা যাবে যে করোনা যদি পরবর্তীতে আপনার হয়ও, সেই ক্ষেত্রে এই ধরনের রোগের প্রভাব আপনার উপর কম থাকবে। এটা এমন নয় যে আমি করোনা ভ্যাকসিনেশন নিলে আপনার করোনা হবে না। অন্তত 15 থেকে 20% লোকের করোনা হতেও পারে। সেই ক্ষেত্রে দেখা যাবে যে বয়স্ক লোকদের বা যাদের ক্রনিক কিডনি ডিজিজ আছে বা যাদের ক্রনিক লিভার ডিজিজ বা যারা শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন, তাদের ক্ষেত্রে দেখা যাবে যে তাদের ক্ষেত্রে জীবনের ঝুঁকিটা কমে যাবে। এবং যারা 45-এর বেশি বয়স বা প্রয়োজনে 45-এর নিচে যারা আছেন বা বিভিন্ন ভাবে ভাইরাসের কাছাকাছি এসে পড়তে হয়, যেমন সাংবাদিক বন্ধুরা আছেন, ডাক্তাররা আছেন, পুলিশ কর্মীরা আছেন, আরক্ষা দপ্তরের লোক আছেন, এএমসি বা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের লোকরা আছেন, তাদের ক্ষেত্রে ভ্যাকসিনেশন দরকার পড়বে, কারণ তারা একদম সম্মুখ বা ফ্রন্টলাইন ওয়ারিয়ার হিসেবে কাজ করছেন। কিন্তু ভ্যাকসিনেশনের সঙ্গে সঙ্গে আমাদের মনে রাখতে হবে যে ভ্যাকসিনেশন আমাদের ভারতের তৈরি ভ্যাকসিনেশন, যে এর কার্যকারিতা খুবই ভালো আছে এবং অ্যাডভার্স এফেক্টস আফটার ইমিউনাইজেশন বলে যে জিনিসটা আছে, এইএফআই ফলোয়িং ইমিউনাইজেশন, এই মানে এই জিনিসটা আমাদের এখানে যথেষ্ট কম। কিছু কিছু ক্ষেত্রে আসছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভ্যাকসিনেশনের কারণে নয়, ভ্যাকসিনেশনের সময় রোগীর কিছু কিছু প্রবলেম হতে পারে। এগুলো ছোটখাটো জিনিসগুলো আমাদের ছোটবেলাতেও হতো, একটু জ্বর আসা, ভ্যাকসিনের জায়গায় একটু ব্যথা হওয়া, মাথাটা একটু চক্কর দেওয়া, বা ঠিক মতো খাবার দাবার না করা অবস্থায় যদি একজন কেউ ভ্যাকসিন নেয় তার ক্ষেত্রে কিছুটা অসুবিধা দেখা যেতে পারে। কিন্তু এটার সঙ্গে ভয় পেয়ে যাওয়ার কোনো ব্যাপারই নেই। প্যানিক সাইকোসিস বা হঠাৎ করে ঘাবড়ে যাওয়ার মতো কোনো সিচুয়েশন ভ্যাকসিনের সঙ্গে সম্পর্কিত নয়। আরেকটা বিষয় জানবো, চিকিৎসকরা, আপনাদের মতো চিকিৎসকরা বা বিশেষজ্ঞরা যেটা বলছেন যে করোনার সেকেন্ড ফেজ, বিশেষ করে আফ্রিকান স্ট্রেইন বা ইতালি বা ইউকে, খুবই মারাত্মক। কেন সেটাকে মারাত্মক বলছেন? এবং আগে আমরা করোনার সংক্রমণের সময় দেখছিলাম যে ফুসফুসে সেটা সবচেয়ে বেশি সংক্রমিত হয়। তো এবার কি অন্য দেহের অন্য জায়গায়ও কি সংক্রমিত হওয়ার বা অ্যাটাক করার সম্ভাবনা আছে? হ্যাঁ, আমাদের যে একটা জিনিস বুঝতে হবে যে ভাইরাস যখন তাদের নিজেদের মধ্যে কোনো পরিবর্তন ঘটায়, তখন তাদের মধ্যে যে মিউটেশন গুলো ঘটে, তারা নতুন ভাবে ভ্যাকসিনেশনকে এড়িয়ে যাওয়ার জন্য, বা তারাও খুব স্মার্ট, মানে খুবই বলা যায় যে জ্ঞানী ধরনের একটা প্রাণ জীব বা অণুজীব বা ভাইরাসকে আপনি যাই বলুন না কেন, তো তারা প্রয়োজনে নিজেদের মধ্যে পরিবর্তন ঘটায় এবং তারা নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য, নিজেদের স্ট্রেইনটাকে ধরে রাখার জন্য মানুষের শরীরে বা পরিবেশে তারা নিজেদের মধ্যে পরিবর্তন ঘটায়। তো সেই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এই যে পরিবর্তিত রূপ আমাদের জন্য সবসময় যে ক্ষতিকর হয়ে উঠবে এমন নয়। এমন অনেক সময় দেখা গেছে যে পরিবর্তিত রূপ নিজেদেরকে ধ্বংস করে ফেলে নিজের থেকে। দেখা যায় যে তারা পরিবর্তিত হয়েছে, শক্তিশালী হয়ে উঠতে পারে, কিন্তু মানুষের শরীরে তারা অ্যাটাচমেন্ট কমিয়ে দেয়। তাতে তাদের মধ্যে কতটুকু পরিবর্তন ঘটলো তাতে আমাদের কিছু যায় আসে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বৈজ্ঞানিকরা দেখছেন যে তাদের অ্যাগ্রেসিভনেস বা অ্যাটাক করার, মানুষের উপর আঘাত করার ক্ষমতা, মানুষকে ইনফেকশনে ফেলে দেওয়ার ক্ষমতা বাড়ছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা আরো দ্রুত ছড়াচ্ছে। এই কয়েকটা জিনিসের উপরে বৈজ্ঞানিকরা কাজ করে চলছেন। তো এটা ইউরোপিয়ান দেশগুলোতেই হোক বা আমাদের উপমহাদেশের মধ্যেই হোক, আমরা এগুলোর উপর কাজ চলছে, আমাদের বৈজ্ঞানিকরা কাজ চালিয়ে যাচ্ছেন। তো অলরেডি মানে ইতিমধ্যে আমাদের হাতে ভ্যাকসিন আছে এবং আমরা ভ্যাকসিন শুধু ভারতের জন্য নয়, ভারতের আশেপাশের অনেক দেশকেও আমরা ভ্যাকসিন প্রদান করছি। বাংলাদেশ যার কথা বললেন যে আপনারা 7 দিনের না কত দিনের ওরা দিতে যাচ্ছে, যে কি বলছেন লকডাউন করতে যাচ্ছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে যে আমরা শুরুতে ভ্যাকসিন কিন্তু আমরাই ভারত থেকেই দেওয়া হয়েছিল এবং এর কার্যকারিতা থাকবে। এবং আমার মনে হয় যে ভাইরাস তাদের গতিবিধি পরিবর্তন করতেই পারে, ওই গতিবিধি পরিবর্তনের উপর ভিত্তি করে আমরাও আমাদের গতিবিধি পরিবর্তন করব, আমরাও সেই অনুযায়ী আমাদেরকে আরো স্মার্টার করে তুলব, ভাইরাসের থেকে এক ধাপ আগে থাকার চেষ্টা করব। এছাড়া এটা নিয়ে ভয়ভীতি পাওয়ার মতো কোনো ব্যাপার আছে বলে আমি মনে করি না। বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন রাজ্যের একজন বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার কনক চৌধুরী। গোটা বিষয়টি তুলে ধরেছেন
তো একদিকে ভ্যাকসিনেশন প্রক্রিয়া চলছে, ভ্যাকসিন নেওয়া মানেই যে করোনার বিধিনিষেধ আমরা মানব না সেটা কিন্তু নয়। ভ্যাকসিন নেওয়ার পাশাপাশি করোনার বিধিনিষেধগুলোকেও মেনে চলতে হবে, কেননা এখন বাজারে হাটে বিভিন্ন জায়গায় ভিড় হচ্ছে, মাস্ক ব্যবহার করছেন না সাধারণ মানুষ। আগরতলা শহরে আজকে মাস্ক একটা অভিযান হয়, যারা মাস্ক ব্যবহার করছেন না তাদেরকে জরিমানা করা হয়। কিন্তু বিষয়টা হচ্ছে একদিকে 5 রাজ্যে নির্বাচন, অন্যদিকে আমাদের রাজ্যেও এডিসি নির্বাচন হচ্ছে, এবং সেখানে কিন্তু এক বন্ধু ফোন করে বললেন অবশ্যই সেটা সত্যি কথা যে মাস্ক সেখানে ব্যবহার করছেন না জনসমাবেশে, এবং দৈহিক দূরত্ব সেটাকে উপেক্ষা করে চলছেন। এবং এই করোনার সংক্রমণ থেকে বাঁচতে গেলে প্রথমেই দৈহিক দূরত্বটাকে মেনটেন করতে হবে, সেটা কিন্তু এই নির্বাচনের সময় হচ্ছে না। একদিকে রাজ্যের মুখ্য সচিব সার্কুলার জারি করছেন, মাস্ক ব্যবহার না করলে 200 টাকা জরিমানা করা হবে, এবং আজকে আগরতলা শহরের বিভিন্ন জায়গায় ট্রাফিক দপ্তর থেকে ট্রাফিক বাবুরা তারা অভিযান চালায়। কিন্তু অন্যদিকে এই সব জনসভাগুলোতে দেদার মানুষ জড়ো হচ্ছেন, দৈহিক দূরত্বের দফা রফা ঘটছে। এবং আজকে অভিযানের সময় ট্রাফিক দপ্তরের যিনি আধিকারিক, যিনি দায়িত্বে ছিলেন, তিনি কি বলেছেন শোনাবো, এবার শুনুন। আজকে না দুদিন আগে থেকে আমাদের মাস্ক বিরোধী অভিযান চলছে, তারা মাস্ক করেন না। আপনারা জানেন যে কোভিড-19 এই মুহূর্তে আবার নতুন রূপে দেখা দিয়েছে। আমাদের গতকালকেও আরও অভিযোগ আপনার সারা দেশের আক্রান্ত হয়েছে। তো আমরা মানুষকে মাস্ক করার জন্য উদ্বুদ্ধ করছি, এবং যারা মাস্ক করছে না তাদেরকে আমরা ঘরে ঘরে ব্যানার তুলেছি। যারা মাস্ক সঙ্গে রাখছেন অথবা মাস্ক করছেন না তাদেরকে অ্যাওয়ারনেস করছি, এবং পকেটে ব্যাগে করছেন অথবা মাস্ক করেন না তাদেরকে মাস্ক। কত করে মানে ব্যান করছে স্যার? আমরা প্রথমবার 200 টাকা, আর দ্বিতীয়বার সেম ব্যক্তি সেম অপরাধটা রিপিট করলে 400 টাকা হয়। এবং এই মাস্ক ব্যবহার নিয়ে গোটা শহরে আজকে দিনভর অভিযান চালায়, এবং যারা মাস্ক ব্যবহার করছেন না তাদেরকে জরিমানা করা হচ্ছে, সচেতন করা হচ্ছে। এবং এই করোনার এই সেকেন্ড ফেজ তাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যগুলোতে হু হু করে ছড়াচ্ছে, কেননা এখন সারা দেশে অ্যাক্টিভ কেস 6,58,000। তো সেদিক থেকে আমাদের কিন্তু এই নিয়মগুলো মেনে চলতে হবে। পাশাপাশি বাংলাদেশে যেহেতু সোমবার থেকে লকডাউন শুরু হয়েছে, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, সেই বাংলাদেশের প্রসঙ্গ তুলে ধরলাম। হাতে আর সময় নেই, আজকের এই পর্বের বা আজকের মতো আলোচনা শেষ করব। আগামীকাল সেই প্রসঙ্গে জানিয়ে রাখছি, আগামীকাল এডিসি নির্বাচনের সড়ক প্রচারের অবসান বিকাল 4টায়, এবং পাশাপাশি ভোট নেওয়ার জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে নির্বাচন কমিশনের, এর আগেই প্রস্তুতি শুরু করেছে। আরক্ষা কর্মীরা তারা বিভিন্ন জায়গায় নিরাপত্তা ব্যবস্থাটা দেখভাল করছে, তারা রুটিন তহল জারি রেখেছে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই বিষয়টি আছে। তো স্বাভাবিকভাবে আমরা যেহেতু করোনার সংক্রমণ ছড়াচ্ছে এবং বিভিন্ন রাজ্যগুলোতে লকডাউন, বিভিন্ন রাজ্যগুলোতে নাইট কারফিউ, এবং সংক্রমণ রুখতে নানা ব্যবস্থা নিয়েছে। কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব বিভিন্ন রাজ্যের মুখ্য সচিবদের সাথে কথাও বলেছেন গতকাল। সেই বিষয়গুলো তুলে ধরলাম আপনাদের সামনে। আজকের মতো আলোচনা শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, শুভরাত্রি।